সোফায় বসে আছে আদ্র। আদ্রের চোখ মুখের ধরন বদলে গেছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে নিধির গালে লালচে 5 আঙ্গুলের ছাপখানা। তাতেই বারবার হৃদয়ে বেতারক যন্ত্রণা এসে হানা দিচ্ছে। আদ্রের হৃদয় অসহ্য লাগছে। এই জন্য নিজেকে কঠোর কোনো শাস্তি বা পদক্ষেপ নিতে ইচ্ছে করছে। আলবাম ইতির সাথে মেসেজ করছিল। আলবামের মেজাজ এতে আরও খারাপ। মানে এই মেয়ে বাস্তবে বকবক করে এটা মানা যায়, কিন্তু মেসেজেও এত কথা বলার কি দরকার? এখানে আলবাম ও ইতির বড় একটা ঝগড়া লাগলো। ইতির সাথে তো মেসেজ করে পেরেই উঠছে না আলবাম। তারপর বিরক্তি হয়ে আর ইতির কোনো মেসেজের রিপ্লাই দিল না। ইতি মেসেজ দিতেই থাকলো। ফোন পকেটে রেখে আদ্রকে বলে, আদ্র চল। দিগদর্শক আগে থেকেই অবগত যে আলবাম আদ্রকে নিয়ে কোথাও যাবে, তাই সেও আদ্রের পিঠে থাপ্পড় মেরে বলে, নিধিকে ভালোবাসিস তো প্রপোজ করবি না? এখন এসব বলার কি মানে? বেশি কথা না বলে চল। নিধিকে কোথাও নিয়ে গেলে ওর মনটাও ভালো হবে, তোর প্রপোজ করাটাও হয়ে যাবে। আমি এদিকে মেসেজে বলে দিয়েছি ও নিধি আর বিথিকে নিয়ে আসছে। মেজো বাবা রাগ হবে। ওটা আমার উপর ছেড়ে দে। পিকি, ফার্স্ট রেডি হয়ে নাও, তোমার কিন্তু রেডি হতে অনেক সময় লাগে। পিকি তো খুশিতে আটখানা। নিধিকে নিয়ে কোথাও ঘুরে আসার প্ল্যানটা পিকির মাথায়ও এসেছিল, কিন্তু তার আগেই তা আলবাম বলে ফেলল। মুহিন ও পিকি দুজনেই উঠে দাঁড়ালো। ব্যাস, দুজনে দুজনের সাথে বুক বরাবর ধাক্কা খেয়ে কাউচের উপরে পড়ে গেল। পিকির শরীরের উপরে লম্বালম্বিভাবে পড়ল মুহিন। সে কি রোমান্টিক দৃশ্য! আলবাম, আদ্র ও দিগদর্শকের চোখ বড় বড় করে তাকিয়ে রইল তাদের দিকে। আলবাম মজার অর্থে হেসেই বলে, আমি তোদের একদিন বিয়ে দিয়েই দিব, দেখিস। ব্যাস, দুজনের ভ্রম কেটে গেল। তড়িৎ বেগে এমনভাবে উঠে দাঁড়ালো যেন কোনো ছেলে মেয়ে একে অপরের গায়ে পড়েছিল। তালুকদার বাড়ির টোনাটনি ইতি, বিথি, নিঝুম, সুন্দর, মহিন, পিখি, সুহানা, দিগদর্শক গাড়িতে বসে আছে। আলবাম গাড়ি ড্রাইভ করছে। তার পাশে বসে আছে ইতি। নিধি আর আদ্র নেই। তাদের এক প্রকার জোর জবরদস্তি করে আদ্রের বাইকে উঠানো হয়েছে। 7 জনের জায়গা হওয়ায় গাড়িতে 8 জন বসেছে। আলবাম আর ইতি তো দিব্যি বসে আছে, কিন্তু পেছনের সিটে আসল কারবার। বিতি এক পাশে, তার পাশে দিগদর্শক, দিগদর্শকের পাশে পিকি, আর পিকির কোলে মুখ গোমরা করে বসে আছে মহিন। মহিনের মুখ দেখে মনে হচ্ছে জীবনে এর চেয়ে বড় অন্যায় আর কিছু হয়নি। যেন পৃথিবীর সব সিট শেষ হয়ে গেছে, আর ভাগ্যক্রমে সে শুধু পিকির হাঁটুর উপরে স্থান পেয়েছে। পেছনের কোণে বসে আছে নিঝুম আর সুন্দর। সুন্দরের পাশে সুহানা নাক সিটকে জানালার দিকে মুখ করে বসে আছে। সুন্দর তো মহা খুশি। গাড়ি কাঁপুক, ধাক্কা লাগুক, নিঝুম তার গায়ে প্রমুখ। সে যেন মেঘে ভেসে বেড়াচ্ছে। নিঝুম একটু বিরক্ত হলেও সুন্দরের মধ্যে তার ছিটে ফোঁটাও নেই। বিথি যথেষ্ট প্রচেষ্টায় আছে যাতে দিগদর্শকের সাথে তার কোনোভাবেই ধাক্কা না লাগে, কিন্তু হচ্ছে তার উল্টোটায়। বারবার দিগদর্শকের কাঁধে বিতির কাঁধ ঘনিষ্ঠই ধাক্কা লাগছে। বিতি আবার আগের ন্যায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। দিগদর্শকের এসবের কোনো হেলদোল নেই। সে বেশ ভালোই এনজয় করছে ব্যাপারটাকে। আলবাম এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে গাড়ির রেডিও অন করলো। রেডিওতে 90 দশকের গান বাজাতে লাগলো। ইতির খুবই বিরক্তকর লাগলো। তাও দাঁতে দাঁত চেপে কয়েক মিনিট শুনলো, কিন্তু তার পক্ষে এই ভ্যা ভ্যা করা গান আর সহ্য করা সম্ভব হলো না। তাই সে রেডিওর বাটনে চাপ দিয়ে গান চেঞ্জ করলো। ডিজে পার্টির আইটেমে গান বাজতে লাগলো। আলবাম ইতির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু ইতি তা দেখেও দেখলো না। আলবাম কোনো কথা না বলে সেও আগের ন্যায় গান চেঞ্জ করে ইংরেজি গান দিল। ইতির আবারও বেশ বিরক্তি লাগলো। ইচ্ছে করলো আলবামের চুলগুলো একটা একটা ছিঁড়ে টাকলা করতে। কত সুন্দর আইটেম গানটা ছিল। আলবামের দিকে রাগে কটমট করতে লাগলো ইতি। সেও আর কিছু না বলে গান চেঞ্জ করলো। আবার অন্য এক আইটেম গান এলো। আলবামের আবার রাগ হলো। রাগের বশে এক হাত দিয়ে বিতির মাথায় একটা ঠেলাও বসালো। পরক্ষণে আবার গান চেঞ্জ করে ইংরেজি গান দিল। ব্যাস, ইতির আবার রাগ হলো। এইভাবে 4 থেকে 5 বার এমন চলতেই লাগলো। 6 বারের বেলায় আলবাম রাগে গর্জে বলে, ইতি, বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু। আপনি শুরু করেছেন? তাদের গান চেঞ্জ করাকরি চলতেই লাগলো। এদিকে পিছনের সিটে বসে থাকা অবলাগুলো অসহায় চোখে ফেলফেল করে তাদের কাণ্ড দেখছে। একের পর এক গান চেঞ্জ করায় কান ঝিম ধরে আছে।
এমন অবস্থায় সত্যি মুহিমের খুব কান্না পাচ্ছে। পিকে কিছু একটা বোধ করে মুহিমকে বলে, মুহিন, আর ইউ ওকে? ব্যথা পাচ্ছ নাকি? এটাকে ছোট করে বলে কাটা খায়ে নুনের ছিটা। হেব্বি রাগ হলো মুহিনের, তাও মুখ ফুটে শুধু মিনমিন করে বলল, পেটটা আস্তে করে ধরো পিকি, কাতু আছে তো তাই। ওকে। সুন্দরেরও হেব্বি রাগ হলো। কারণটা হলো এই তো একটু আগেই একটা রোমান্টিক গান বাজলো, একটু রোমান্টিক মোডও আসলো, ব্যাস গানটা পাল্টে গেল। এখন ইচ্ছে করছে নিজের মাথা নিজেকেই ফাটাতে। ব্যাস রাগ ঝাড়তে সুহানাকে রাগী কণ্ঠে বলল, ওই একটু সরে জানা, চিবাই ফালাইয়া মারবি আমারে। অসুন্দরী, মাথাটারে বিগড়াই দিস তো কইয়া দিলাম, তুই আবার এই চিপাই ফেলছোস, চোখের মাথা খাইছোস, বালি চাপা দিমুখ কইয়া দিলাম। এনে বালু বইবি কই বই না। রাগাইস না তো। সুন্দর আর কিছু বলল না। মেয়ে মানুষ এখন রেগে আছে বলে কথা, কখন কি করে তা তো আর বলা বাহুল্য, তাই চুপ থাকাই ভালো। ওদিকে আলবাম ও ইতি গান পাল্টানোর যুদ্ধে ধ্বংসের প্রান্তে। ইতি গান পাল্টে দিচ্ছে, আলবাম আবার ইতির মাথায় জোরে ঠেলা বসিয়ে গান পাল্টে যাবে, কিন্তু বাটন আর কাজ করলো না। কিন্তু ইতি সেট করা গান ঠিকই বাজছে। এতে ইতি মহা খুশি হলো। আলবামে প্রচুর রাগ হলো এতে, চোখে মুখে উপচে পড়ছে সেই রাগ। কিন্তু এবার গানের লাইনে যেটা বলল, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, ব্যাস পেছনে বসে থাকা সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বেশি প্রতিক্রিয়া দেখা গেল সুন্দরের মাঝে। সুন্দর বেশ হকচকে উঠল, তারপর ভাবনায় ডুবে গেল। চোখে ভেসে উঠল বোঝে না সে বোঝে না ছবির শেষের দৃশ্যখানা। পরক্ষণে আবার সুন্দর ভাবল, ও মা, তারা তো গাড়িতেই ছিল। ব্যাস সুন্দর আতকে উঠে বলতে লাগলো, ওরে কার মরার শখ হয়েছে রে। ইতি আপু, এই গান পাল্টা। মেয়েরা, তোমরা তোমাদের অন্যা ভালো করে ধরে বসো, যেন উড়ে না যায়। মানে এটা বোঝে না সে বোঝে না ছবির কাহিনী, অন্যার মাধ্যমেই তো সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। সুহানার এমন দোয়া সুন্দরের কানে আসতেই চোখে ভেসে উঠল তাদের গাড়ি একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আর কিছুই না ভেবে সুন্দর জোরে চিৎকার করে বলতে লাগলো, ওরে তোরা গাড়িটা থামা রে, আমি মরতে চাই না রে, আল্লাহ। গাড়িতে থাকা প্রত্যেকেই এমন চিৎকারে হকচকে উঠল। আলবাম গাড়ি ব্রেক জোরেই কষল। বিথি ইতি বাহুতে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, ওই বলদি, এই কেমন মরা পিটানি গান দিছোস? কিভাবে যে এই গান আসলো, বাটনও আর কাজ করছে না। সুন্দর ভাই, মিউজিক অন অফ বাটনটাই ধ্বংস করেছে তারা। এখন আমাদের আল্লাহ ছাড়া রহমত করার কেউ নেই। রেডি হয়ে যাও সুন্দর। আলবান, তুই গাড়ি স্টার্ট দে। নিজুম মিটমিট করে হাসছে। সুন্দর নিজের বুকে 3 বার থুতু দিয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলো। ইতিও এই গানের প্রভাবে থমথমে খেয়ে গেছে, মনে অজানা ভয় সিটিয়ে আছে। ইতির এমন থমথমে চেহারা দেখে আলবাম বেশ মজা পাচ্ছে। মিটমিট করে হাসছে আলবাম, তা দেখে ইতির গা জ্বলে পুড়ে ছাই হচ্ছে। গাড়িটি হঠাৎ থেমে দাঁড়ালো এক বিস্তীর্ণ নদীর তীরে। নদীর ধার বরাবর ছড়ানো সরু রাস্তা, পথের পাশে ছোট বড় নানান দোকান সাজিয়ে রাখা। নদীর জলে এক বড় জাহাজ ধীরে ধীরে ভেসে চলেছে, যেন নদীর গভীরতার ক্যানভাসে আঁকা এক চিত্র। থমথমে মুখ নিয়ে গাড়ি থেকে নেমে সবাই একরাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে দিল। নদীর প্রশান্ত বাতাস, দোকানপাটের হৈহুল্লোড়, জাহাজের ঢেউ সব মিলিয়ে মুহূর্তটি জীবনের এক অনন্য প্রশান্তি ছবি আঁকল। সবাই এখন অপেক্ষা করছে আদ্র আর নিধির জন্য, তারা এখনো পৌঁছায়নি। আলবাম বারবার আদ্রকে ফোন দিচ্ছে, কিন্তু কোনো সংযোগ নেই। বিথিও তখন নিধিকে ফোন করছে, কিন্তু নিধি ফোন ধরছে না। বিথি অস্বস্তি আর ক্ষোভে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, না জানি কোথায় প্রেমে মত্ত হচ্ছে এরা। উফ বাবা, এদের বিয়ে দিয়ে দেওয়াটা জরুরি, না হলে দিন দিন এরা একের পর এক অশ্লীলতা ছড়িয়ে দেবে আমাদের চারপাশে সিঙ্গেল মানুষদের মধ্যে। আর আমার মতো নিঃসঙ্গ মানুষ তো শুধু আফসোসের মধ্যে দিয়ে গুটেই কাটবে। এইমাত্র উপস্থিত হলো আদ্র ও নিধি। ইতি দৌড়ে গিয়ে নিধিকে অন্য পাশে নিয়ে গিয়ে বলে, কিরে, এত লেট হলো কেন? ওই চিংড়ি, কিস টিস করছিস নাকি? তাহলে যে অন্য দিয়ে মুখ চেপে আছিস? জোরে কামড় টামড়ও দিছে নাকি?
ধ্যাত কি যে বলিস। এই বলে এক প্রকার দৌড়ে চলে যায় নদীর অপর প্রান্তে। ইতি ও বিথি দুজনের দিকে অসহায়ভাবে তাকালো কিছুক্ষণ, তারপর হাত ধরে তারাও অন্য প্রান্তে চলে যায়। নিধির চোখ বাঁধা ছিল। অ্যালবামের কথা মতো ইতি কালো কাপড় দিয়ে বেঁধেছে। নিধিকে দুই পাশ থেকে ধরে রেখেছিল ইতি ও বিথি। তারা নিধিকে নিয়ে যাচ্ছিল ছোট জাহাজের ছাদে। নিধি বারবার প্রশ্ন করছিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু চারপাশে নিঃশব্দ, কেউ কোনো উত্তর দিচ্ছিল না। তার হৃদয় টানটান উত্তেজনা আর অজানা আতঙ্কে ঢেকে গিয়েছিল। জাহাজের ছাদে নিয়ে এলো নিধিকে সেখানে রেখে ইতি ও বিথি অসহায়ভাবে মুখ ভ্যাংচালো, চুপচাপ চলে গেল। জাহাজের ছাদে তখন আর কেউই রইল না, শুধু আদ্র আর নিধি ছাড়া। নিধির আঙুলের সঙ্গে আঙুল মিলিয়ে চারপাশে খুঁজতে লাগলো ইতি ও বিথিকে। বিরক্তির সঙ্গে সে ফিসফিস করে বলল, কই মলি সব? আদ্র নিধির কাছে এগিয়ে এলো। পেছন থেকে নিধির চোখে বাঁধা কাপড় আলগা করে খুলল, কিন্তু সঙ্গে সঙ্গে তার নিজের দুহাত নিধির চোখে ঢেকে দিল। নিধির হৃদস্পন্দন এক মুহূর্তে স্থবির হয়ে গেল। হাতের স্পর্শে সে বুঝতে পারল এটা আদ্রের হাত। তবু সে পরিচয় চিহ্নিত করতে পেরেছিল, কিন্তু স্বভাবতই বিস্ময়ের ছোঁয়ায় চোখের ছাপা হাসি ফুটে উঠল। নিধি স্বগতভাবে হেসেই বলল, পারতো ভাই। নিধি, আজকের দিনটায় তো আমরা ভালো নামটাই বলতে পারতে নাকি? অত কঠিন নাম আর আমার মুখে আসছে না। এখন ঝটপট বলুন তো, আমার চোখ ঠেকে রেখেছেন কেন? আদ্র কিছু না বলে নিধিকে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। অধৈর্য নিধি ধৈর্য নেই বললেই চলে। নিধি আবার বলে, কি হলো বলুন। আর দুপা এগোতে আদ্র থেমে গেল এবং নিধির চোখ থেকে হাত সরালো। নিধি পিটপিট করে চোখ খুলল। তাৎক্ষণিকভাবে তার সামনে চকচকে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি বিশাল একটি হার্ট শেপ দেখা গেল। নিধির চোখ বড় বড় হয়ে গেল, মুখে উজ্জ্বল হাসি ফুটল। সব কিছু যেন অবিশ্বাস্য, স্বপ্নের মতো। সে আদ্রকে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তখনই তার নজর উপরের দিকে গেল। চারপাশে ঘুরছে ড্রোন ক্যামেরা, যা এই মুহূর্তটাকে বন্দি করে রাখছে। নিধিকে বরাবরই সব ধরনের জামা কাপড়ে বা সাজে ভালো লাগে আদ্রের, তবে আজ যেন তাকে আরও অনন্যভাবে সুন্দর লাগছে। লাল টকটকে গ্রাউন্ডটি তার উপর পরিধান, যা তাকে একেবারে চমকপ্রদ করে তুলেছে। আদ্রের চোখ শীতল, কিছুটা না অনেকটাই ভালোবাসার কথাও গল্প বলা সেই চোখে বন্ধি। নিধি হার্ট শেপটার দিকে তাকাতে চোখে পড়ল তার সামনে আদ্র হাঁটু গেড়ে বসা এক মনুষ্য, হাতে একটি বড় গোলাপের তোড়া। নিঃশ্বাস আটকে গেল, চোখ ব্লিঙ্ক করতে পারছে না, মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না নিধির। অবাকে চরম পর্যায়ে। নিধি অবাক হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে সেখানে স্থির দাঁড়িয়ে রইল। মুহূর্তটি যেন সময়ের বাহিরে। আদ্রের কাছে সব স্বপ্ন, সব আশা সবই একসাথে ভেসে এলো। আদ্রের মুখে চড়া হাসি, এক অদ্ভুত উজ্জ্বলতা নিয়ে নরম গলায় বলল, এই যে ম্যাডাম, আমি মানুষটাকে ভালোবাসো? ঘর সংসার করবে এই আমিটার সাথে? রাজি তো আদ্রয়ান আদ্রের রাজ্যের একমাত্র মুশকিলের আসান হতে, সদ্য ফুটন্ত নিষ্পাপ ফুল হতে? কোনোদিনও কষ্ট পেতে দেব না। আদ্র মুচকি হেসে আবার বলে, হবে তো আমার বউ, আমার মা বাবার পুত্রবধূ, করবে এই নির্বোধের সংসার। পূর্ণতা কি দেবে 10 বছরের ভালোবাসা কি? 10 বছরের ভালোবাসা কথাটি কানে যেতে নিধির বুকের ভিতরে যেন বজ্রপাত হলো। টনক নড়ে উঠল তার, সারা শরীর কেঁপে উঠল এক অদ্ভুত আবেগে। হৃদয়টা ছলছল করছে, মনে হচ্ছে চিৎকার করে বলে উঠি, হ্যাঁ করব আপনার সংসার, ভালোবাসি আপনাকে, হব আপনার বউ, হব আপনার বাবা মার পুত্রবধূ। কিন্তু কণ্ঠ যেন হারিয়ে গেছে কোথায়। নিধির চোখ ভরে উঠেছে আনন্দ স্রোতে, ঠোঁট কাঁপছে, বুক ধক ধক করছে। কাপা কাপা হাতে কোনোভাবে সে আদ্রের বাড়িয়ে দেওয়া গোলাপের তোড়াটা নিল। আদ্র তখনও হাঁটু গেড়ে বসে আছে সময়ের মতো স্থির, চোখে শুধু নিধির প্রতিচ্ছবি। আর নিধি দাঁড়িয়ে আছে যেন পৃথিবীর সব ভালোবাসা এক মুহূর্তে তার সামনে জীবন্ত হয়ে উঠেছে। কি ম্যাডাম, এভাবে বসে রাখবেন নাকি? ওঠার অনুমতি দেবেন না? আমি তো এখন আপনার কৃতদাস। নিধির চোখ দিয়ে নিরবিচ্ছিন্নভাবে গড়িয়ে পড়ছে জলবিন্দু, যেন আনন্দ আর অশ্রুর সীমানা মুছে গেছে একে অপরের মাঝে।
সে কাঁদছে আবার হাসছেও একই সঙ্গে, দুটি অনুভূতি মিশে গেছে তার মুখে। আদ্র হঠাৎ থমকে গেল, হকচকিয়ে উঠল নিধির চোখে সে অঝোর ধারায়। পরম কোমলতায় সে এগিয়ে এলো, নিধির সামনে ঝুঁকে দাঁড়ালো, দুহাত বাড়িয়ে আলতো করে মুছে দিল নিধির গাল বেয়ে পড়া অশ্রুবিন্দু। তারপর নরম কণ্ঠে বলল, আমার পাগলিটা কাঁদে কেন? সে কি জানে না সে কাঁদলে অন্য একজনের বুকে প্রচুর ব্যথা? নিধি অঝরে কাঁদতে কাঁদতে জানি বলে আদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল। কান্নার তোর আরো বেড়ে গেল নিধির। আদ্র মোলায়েমভাবে নিধির পিঠে হাত বুলিয়ে দিয়ে পরম আবেশে। নিধি খুশির কান্না করতে করতে বলে, আমি কিন্তু আগেই বলেছি আপনি কি বিয়ে করব। তুমি আগে বলেই তো আমার প্ল্যানে পানি ঢেলে দিলে। এসব আগে থেকে প্ল্যান ছিল। সিনেমায় একদিন এমন প্রপোজাল দেখেছিলাম, সেই থেকে প্রতি রাতে ঘুমানোর আগে প্ল্যান করে ঘুমাই। আজ তা বাস্তবে রূপ দিলাম। নিধি আদ্রের বক্ষ থেকে মুখ তুলে তার চোখ পানে তাকালো। আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? ওসব না হয় নিকে করার পর বলি। নিধি আর কিছু বলল না, আবারও আদ্রের বুকে সিটিয়ে নিল নিজেকে। আদ্র নিধিকে নিজের বক্ষ থেকে তোলার প্রচেষ্টাই বলে। আরো কিছু দেখা বাকি আছে, মাথা তোলো। নিধি আদ্রের বক্ষ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আদ্রের হাত ধরে হাঁটলো জাহাজে ছাদের কোণে। সেখানে দাঁড়িয়ে দুহাত দিয়ে নিধির মুখখানা আঁচলে নিল আদ্র। আদ্রের এক আঙ্গুল বাড়িয়ে আকাশপানে তাকাতে আহ্বান জানায় নিধিকে। নিধিও খুশি মনে আকাশপানে তাকায়। আকাশপানে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় নিধি। অবিশ্বাস্য মনে হলো সব। বিশেষ স্কাই রাইটিং এরোপ্লেন আকাশে উড়ে যায়। প্লেনের এক্সহর্স দিয়ে সাদা ধোঁয়া ছড়ায়। তার পাশে বড় বড় অক্ষরে লেখা উঠল, আমি তোমাকে ভালোবাসি নিধি, আই লাভ ইউ নিধি পাগলি, উইল ইউ ম্যারি মি। আদ্র আর নিধি। স্বচ্ছ নীল আকাশে সেই দৃশ্যটি এক অপার্থিব সৌন্দর্যের আবেশ ছড়িয়ে দিয়েছিল। নিধির চোখে স্বপ্নের আলো ঝলমল করছে, মন ভরে উঠেছে আনন্দে, হৃদয় ভেসে যাচ্ছে এক অনির্বাচনীয় খুশিতে। এমন একদিন যে এভাবে এসে নিধির জীবনকে রঙে ভরিয়ে দিবে সে নিজেও তা কল্পনা করতে পারেনি। আকাশের বুকে ভেসে থাকা সেই লেখা 5 মিনিটের মতো স্থির হয়ে রইল। মাঝে মাঝে কয়েকটি রঙিন আতশবাজি আকাশ জুড়ে ফেটে উঠল, ঝলসে উঠল আলোর মায়াবী রঙে। নিধি বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মনোহর দৃশ্যের দিকে, যেন সময় থমকে গেছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশের সেই লেখাখানা। নিধির চোখে তখনও তার রেশ লেগে আছে। ঠিক সেই মুহূর্তে নিধি ঘুরে তাকালো আদ্রের দিকে, দেখলো আদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, দুই হাত প্রসারিত করে যেন তার বুকে নিধিকে আহ্বান জানাচ্ছে পরম মমতায়, নিঃশব্দ প্রেমের ভাষায়। নিধি আর এক মুহূর্তও দেরি করলো না। হৃদয়ের সমস্ত টান তাকে টেনে নিয়ে গেল আদ্রের বুকে। ছুটে গিয়ে সে মাথা রাখলো সেই উষ্ণ বক্ষে, যেখানে লুকিয়ে আছে নিরাপত্তা, ভালোবাসা আর এক অবর্ণনীয় প্রশান্তি। আলবাম ও দিগদর্শক সবাইকে নিয়ে ফুচকার দোকানে এসেছে। টেবিলে গোল হয়ে সবাই বসে আছে। ইতিও বিতে মুখখানা গোমরা হয়ে আছে। কেন গোমরা হয়ে আছে তা তাদের কাছেও অজানা। দিগদর্শক ফুচকার অর্ডার দিল। সবাই এখন ফুচকা খেতে ব্যস্ত, শুধু আলবাম, দিগদর্শক ও সুন্দর ছাড়া। পিকি তো ফুচকায় মধু পেয়েছে, মধু 3-2 প্লেট শেষ করলো। আলবাম ও দিগদর্শক তাদের মতো ফোন ঘাটছে আর সুন্দর নিজুমকে দেখছে। এতে নিজুমের খুবই অস্বস্তি লাগছে। মাঝে মাঝে কটমট চোখ করে সুন্দরের পানে তাকাচ্ছে, কিন্তু এতে সুন্দরের কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। এদিকে পিকি যেন ফুচকায় মধু পেয়েছে, একের পর এক 2-3 প্লেট শেষ করে ফেলেছে সে। মহিম মুখ কুঁচকে বসে আছে, ঝালের তারায় চোখ নাক লাল হয়ে গেছে। তবুও পিকি সেই নির্ভীক খাওয়া দেখে নিজের অজান্তেই তাকিয়ে আছে তার দিকে। পিকির এক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ঝালের কারণে, তবুও সে থামছে না। একের পর এক ফুচকা খেয়েই যাচ্ছে, যাওয়ার থামাথামি কোনো হেলদোলেই নেই। ইতি ফুচকা খাচ্ছে আর চোখে আলবাম তা দেখছে। ঝালে নাক ঠোঁট মারাত্মকভাবে লাল হয়ে আছে মেয়েটার, দেখতে সুন্দর লাগছে। ঝালের তোড়ে চোখ দিয়ে পানি পড়ে পড়ে অবস্থা। আলবাম কিছু একটা ভেবে ইতির ফুচকার প্লেটটা টান মেরে নিজের দিকে এনে বলল, আগে কান্না কর, তারপর খা। ঝালের কারণে ইতি কথা বলার জো নেই, তাও নিঃশ্বাস নিয়েই বলল, আমি কান্না করব নাকি খাবো সেটা আমার ব্যাপার। দিন আমার ফুচকার প্লেট। তা কান্না করবি না?
আরে বাবা, কান্না করছি কই, ঝাল লাগছে তাই চোখ দিয়ে পানি পড়ছে। এত বিশ্রী লাগে তোকে? একদিন কলেজে ফুচকা খাওয়ার সময় একটা ছেলে এসে প্রপোজ করেছিল আর বলেছিল আমাকে নাকি ফুচকা খাওয়ার সময় লাল টমেটোর মতো সুন্দর লাগে। ব্যাস, আলবামের মাথা গরম হয়ে গেল। ফুচকা প্লেটটা দিল বালুতে ফেলে, তারপর ক্ষুদ্র কণ্ঠে বলল, যদি ফুচকা খাওয়ার ফলে টমেটোর মতো লাল মুখ ছেলেদের চোখে পড়ে, তাহলে এই ফুচকা খাওয়া আজ থেকে বন্ধ তোর জন্য। ইতির মেজাজটাও চরম তুঙ্গে উঠল। চোখ বড় বড় করে তাকালো অ্যালবামের দিকে। তা দেখে অ্যালবাম বলে, আমি জানি তুই না কিন, রূপ ধারণ করার দরকার নেই, কাল না কিনে। বিথি একবার ইতি ও অ্যালবামের দিকে তাকিয়ে বলে, না বানর ভাই, কেন এমন করছেন? ফুচকা আমাদের ইমোশন। তা দে, তোরটাও ফেলে দে। বিতির প্লেটে একটা ফুচকায় অবশিষ্ট ছিল, সেটাকে নিজের আগলে আড়াল করে বলে। না থাক। দিগদর্শক বিতির দিকে আর এক প্লেট ফুচকা দিয়েই বলে, খাও, দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগছে মানে? খাও। ওই যে ইতিরে দেখেন, ফুচকা খেতে না পেরে এই কান্না করবে বোধহয়, আর আপনি আমায় আরো খেতে বলছেন। দিগদর্শক আর কিছু বলতে যাবে, ঠিক তখনই বিতি একটা ফুচকা দিগদর্শকের মুখে ঠুসে দিল। দিগদর্শক চোখ মুখ খিচে বন্ধ করে নিল। মুখ থেকে ফুচকাটা বের করার জন্য উদ্বেগ হলে বিতি বলে, একদম ফেলবে না বলে দিলাম। দিগদর্শক ফেলে না, চোখ মুখ বন্ধ রেখে খেতে লাগলো। হঠাৎ অ্যালবাম বিতিকে রাগী কণ্ঠে ঝাড়ি মেরে বলে, ইডিয়েট, দর্শকের ঝালে অ্যালার্জি আছে, সবসময় বাড়াবাড়ি করাটা কি খুব জরুরি? কি? তড়িৎ বেগে চেয়ার থেকে উঠে দিগদর্শকের পাশে এসে পানি দিয়ে বলে, মুখ থেকে ফেলুন তাড়াতাড়ি, ফেলে পানি খেয়ে নিন। মুহূর্তে দিগদর্শকের চোখ লাল হয়ে গেছে, শরীরটা কেমন দুর্বল লাগছে, তাও মুখে হাসি রেখা টেনে বলল, আই এম ওকে বিথি, এটা সিরিয়াস কিছু না। আমি সরি, আসলে বুঝতে পারি নাই। ইটস ওকে। দিগদর্শক শার্টের পকেট থেকে একটা ওষুধ বের করে খেয়ে নিল। বিতি শুষ্ক চোখে তা পরখ করলো। মুহূর্তে দিগদর্শকের শরীরে এক প্রকার গোল লালচে দাগ উঠতে শুরু করলো। বিতির নজর গেল গলায় আপেল অ্যান্ডালোসে থাকা লালচে দাগগুলো ছড়িয়ে পড়েছে। বিতি আটকে উঠল, মুখ অসহায় করে বলল, লালচে দাগ হচ্ছে কেন? এটা এক ধরনের অ্যালার্জি, ডোন্ট প্যানিক, পিল খেয়ে নিয়েছি, কিছু হবে না। বিতির মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করতে লাগলো। আর দিগদর্শক সে নিঃশব্দে তাকিয়ে আছে বিতির চোখে, ঠোঁটে হালকা এক অনির্বাচনীয় হাসি, যা ভয়ের চেয়েও বেশি অস্বস্তিকর, যার নির্দর্শকের ভিতরে এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। ইতি রাগের মাত্রা প্রচুর বেড়ে গেল। তড়িৎ বেগে চেয়ার থেকে উঠে চেয়ারটাকে ফেলে দিয়ে সোজা পথে চলে যেতে লাগলো। অ্যালবাম তা দেখলো না, ফোন ঘাঁটতে ব্যস্ত সে। বিতিও ইতির পেছন পেছনে যেতে লাগলো। হনহনিয়ে হাঁটছে ইতি, তার সাথে বিতি হাঁটতে হিমশিম খাচ্ছে। ইতি উপস্থিত হলো এক কাশফুল ভরা স্থানে, বেশ লোকজনও সেখানে দেখা গেল। ইতি নদীর দিকে মুখ করে বুকে হাত গুজে নিল। বিতিও আসলো ইতির কাছে। বাতাস এসে দুজনের জামা ওড়না ওড়াউড়ি করছে। বিতি ইতির কাঁধে হাত রেখে বলে, সামান্য ব্যাপারে রাগ করে এড়েছে? ওটার জন্য রাগ করিনি। তাহলে কেন? আমার অবাধ্য মনটার সাথে প্রচুর রাগ হয়েছি। অবাধ্য মন কি দাবানল ভাই ভাই করে? অতিরিক্ত, এটা আমার ভালো লাগে না। ভালোবাসি সেটা স্বীকার কর। পালের ভালোবাসা, ওরা কি আমার সহ্যই হয় না। বিতি আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। মামুনিরা একটু শুনবেন? ইতি ও বিতি দুজনেই ঘুরে তাকালো সেই কণ্ঠস্বরের মানুষটার পানে। বিতি ঝালের তোড়ে এখনো সামনে নাক টেনেই যাচ্ছে। বিতি বলে, হ্যাঁ বলুন। তোমাদের বয়স কত মামুনি? 18+ হয়েছে। কেন? বিয়ের বয়স হয়েছে তবে? হ্যাঁ। আপনি কি কোনো ঘটক? হাহা, আমাকে দেখে কি তা মনে হচ্ছে? না, তবে আপনাকে দেখে বুড়াও মনে হচ্ছে না, আবার চ্যাংরাও মনে হচ্ছে না। আমি ইয়াং পুরুষ, ছোটখাটো একটা ঘটকও বলা চলে। ও। ইতি ও বিতি লোকটাকে বেশ ভালো লেগেছে। বেশি বয়স হলে হবে কি, দেখতে পুরাই আগুন ঝাক্কাস যাকে বলে। কোট প্যান্ট পরেছে, বেশ বড়লোকও মনে হলো। লোকটা আবার বলে, তোমাদের কেমন ছেলে পছন্দ মামুনিরা? আপনাকেই পছন্দ হয়েছে ঘটক মশাই। আপনি কি হবেন আমাদের নাকের সর্দি পরিষ্কার করে দেয়া কেয়ারিং মানুষটা?
ইতির এই কথা শুনে বিতি চোখ বড় বড় করে তার দিকে তাকায়। ইতির এই কথা বলার কারণটা হলো অ্যালবাম। ইতি ও বিথি একটু দূরে দাঁড়িয়ে আছে, অ্যালবামও দিগদর্শক। এদিকে ভদ্রলোকটার এমন কথা শুনে তাজ্জব বনে চলে গেছে। অ্যালবাম রাগ হয়ে হনহনিয়ে ইতির দিকে আসতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই লোকটা ছুরি বের করে ইতির পেটে আঘাত করতে যাবে, তখনই তার নজরে পড়ে বিথির। বিথি হকচকিয়ে উঠে লোকটার হাত ধরে টানাটানি করতে লাগে। এমন পরিস্থিতিতেও ইতিও আটকে উঠল। সেও লোকটার হাত ধরতে লাগলো। বিথির বেশ রাগ হয়ে বলতে লাগলো, কে বে তুই? এত বড় সাহস তোর? বলকামা জায়গা বরাবর দিয়ে একটা বসিয়ে। কে তুই বল? লোকটা মুহূর্তে আটকে উঠল। একটু সামনে তাকাতেই দেখলো অ্যালবাম ও দিগদর্শক তেড়ে দৌড়ে আসছে। নিজেকে বাঁচানোর দায়ে বিথির হাতের কবজি বরাবর আঘাত হানে লোকটা। বিথি চিৎকার করে ওঠে। ইতিও চিৎকার করে লোকটার সাথে আর ধস্তাধস্তি না করে বিথির হাত ধরে। এই সুযোগে লোকটা পালিয়ে যায়। অ্যালবাম ও দিগদর্শক লোকটাকে ধরার জন্য দৌড়াতে লাগলো, কিন্তু হঠাৎ লোকটার সামনে এক মাইক্রোবাস এসে থামলো এবং লোকটাকে নিয়ে চলে গেল। দিগদর্শক মাথা ঝাঁকিয়ে বলে, ড্যাম ইট। লোকটা গাড়িতে উঠেই ফোনে বলে। স্যার, কাজ হয়নি। ফোনের ওপাশ থেকে রাগী ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল। অ্যালবাম ভালোভাবে গাড়ির নাম্বারটা নোট করে নিল মস্তিষ্কে। অ্যালবাম ও দিগদর্শক আবার ইতি ও বিতির দিকে এগিয়ে এলো। দিগদর্শক বিতির হাত ধরল। অনর্গল রক্ত পড়ছে সেই হাত দিয়ে। এদিকে ইতি রক্ত দেখে সমানে মাথা ঘুরছে আর বলছে, রক্ত, রক্ত বিথি। এই বলে অ্যালবামের গায়ে টলে পড়ল ইতি। ইতির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়। আজও সেটাই হলো। অ্যালবাম হকচকিয়ে ইতিকে ডাকতে লাগলো। ইতি, এই ইতি, ওঠ। অন্য হাত দিয়ে বিথি নিজের মাথায় থাপ্পড় মেরে বলল, হাই আল্লাহ, কার অজ্ঞান হওয়ার কথা আর কে হলো অজ্ঞান ভাবা যায়? নিকটস্থ ছোট চিকিৎসালয়ে নিয়ে আসা হয়েছে বিথি ও ইতিকে। অ্যালবাম ইতিকে কোলে করেই নিয়ে এলো ডাক্তারের কাছে। বিতির হাত ব্যান্ডেজ করার জন্য ডাক্তার আসলো। বিতির হাত ধরতে যাবে ঠিক তখনই দিগদর্শক ডাক্তারের হাত ধরে মুচকি হেসে বলল, ফার্স্ট এইড বক্সটা আমায় দিন, আমি প্রাথমিক চিকিৎসা পারি, ডোন্ট ওয়ারি। ডাক্তার কোনো কথা না বলে দিয়েই দিল। ইতিকে শোয়ানো হয়েছে বেডে। চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরালো অ্যালবাম। পিটপিট করে চোখ খুলেই দেখলো তার দিকে ইঞ্জেকশন সুচ এগিয়ে আসছে। ব্যাস, ইতি ভয়ে আটকে উঠে বসলো। জোরে জোরে ডাক্তারকে বলতে লাগলো, এটাকে নিয়ে সামনে থেকে সরুন, সরুন বলছি। অমন করে না, এটা দিতে হবে তোমাকে, ভয়ে কিছু নেই। এমনি আপনার ইচ্ছে হলে আপনি দেন, আমি দিতাম না। দাবানল ভাই কিছু বলেন না কেন? আমি ইঞ্জেকশনকে ভয় পাই, প্লিজ বাঁচান। উফ, ইতি, এতে ভয় পাওয়ার কি আছে? নার্স আসুন, এনার হাত পা ধরুন। এ ডাক্তার ভালো হচ্ছে না কিন্তু। বিথিরে কই তুই? এই যে আমার হাত ধর, বিশ্বাস কর কিচ্ছু হবে না, শুধু একটু লাগবে আর কিছুই না। আমার খুব ভয় করে দাবানল ভাই, আমি দিব না এইসব। এ দেখেন আমি একদম চাঙ্গা সুস্থ সবল আছি আমি। ইতি, ইঞ্জেকশনটা দেওয়া খুব জরুরি। তুই ছোট নেই ইতি, যথেষ্ট বুঝিস। একজন নার্স এসে ইতির হাত ও অন্যজন এসে ইতির পা দুটো ধরলো। ইতি তো ছটফট করতেই লাগলো। অ্যালবাম ইতির জামার হাতা গুটিয়ে যেখানে ইঞ্জেকশন পুশ করা হবে সেই বাহু বের করে শক্ত করে ধরলো। ডাক্তার ইঞ্জেকশন পুশ করতে আসতে লাগলো। ইতি না না বলে সমানে চিৎকার করতে লাগলো। ডাক্তার ইঞ্জেকশন কিছুতেই দিতে পারছে না। ইতি এত কান্নাকাটি আর চিৎকার করছে যে ডাক্তার ও অ্যালবামের মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অ্যালবাম তো ইতিকে বারবার রাগ দেখাচ্ছে আর ঝাড়ি মারছে, কিন্তু ইতি আগের নিয়েই চিৎকার ও ছটপট করেই যাচ্ছে। অবশেষে ডাক্তার ইতির বাহুতে ইঞ্জেকশন দিল, কিন্তু ইতি এবার ডাক্তারের হাতে এত জোরে কামড়ে ধরেছে যে ডাক্তার বোম ব্লাস্টের মতো চিৎকার করতে লাগলো। এদিকে ইতি তো প্রথম থেকেই চিৎকার করছে। এখন ইঞ্জেকশন দেওয়ার ফলে সে চিৎকার বিকট আকার রূপ নিল। ডাক্তার ও পেশেন্টের চিৎকারে চিকিৎসালয়খানা কেঁপে উঠল। দুই নার্স, অ্যালবাম, দিগদর্শক ও বিতি কান চেপে ধরে রইল। কারো চিৎকারে থামার নামই নিচ্ছে না। ডাক্তার এক প্রকার লাফালাফি শুরু করে দিল। ইতি ডাক্তারের হাতে কামড় দিয়ে 32টা দাঁতে বসিয়ে দিয়েছে। বেচারা তা দেখে আরো বেশি লাফালাফি করছে আর সমানে বলছে, এ কোনো সাধারণ কামড় নয় লা, এ হলো সাংঘাতিক রাক্ষসীর কামড়। সুন্দরী বলে কিছু বললাম না। উমা গেল গো, আমার ইঞ্জেকশন দেওয়া জরুরি না, যে ইঞ্জেকশন রেডি করো।
আলবামের প্রচুর রাগ হলো, তাই সেও জোরে একটা ঝাড়ি মারলো। তাতে ইতি ও ডাক্তার দুজনে একদম চুপ হয়ে গেল। কি মারাত্মক অবস্থা, মাথা আমার ঘুরছে, কানটায় সামান্য রিং শব্দ হচ্ছে। এত জোরে কেউ চিৎকার করে কেউ? হিডিয়েটের দল। ডাক্তার কাঁদো কাঁদো অসহায় স্বরে মনে মনে বলে, ভাগ্যিস মেয়েটাকে মনে লেগেছে, না হলে আমাকে কামড় দেওয়ার ফলে আরও একটা ইনফ্লুয়েন্স ইঞ্জেকশন পুশ করে দিতাম। দিগদর্শক ও বিধি দুজনের মাথায় হাত দিয়ে বসে আছে। এমন চিৎকারে তাদের মাথাও টকটক করছে। বিধির হাত দিগদর্শক ড্রেসিং করে দিচ্ছে। দিগদর্শক জোরে একবার নিঃশ্বাস নিয়ে বলে, একটা ইঞ্জেকশনকে ইতি এত ভয় পায়? আপনি তো শুধু এতটুকুই দেখলেন, আর আমরা এমন চিৎকার কত সহ্য করেছি। কিন্তু ওসব তো ওই বলদি মানেই না। ওকে যদি এসব আমি বলতে চাই তো উল্টো আমাকে মিথ্যাবাদী বানিয়ে দেয়। উফ, কি মারাত্মক! ডাক্তারের হাতে কামড় দিয়ে লাল দাগ বসিয়ে দিল। বিতি এবার শব্দ করেই জোরে হাসতে লাগলো। এতে বিতি হাতে একটু ব্যথা পেয়ে কুকিয়েই উঠল। দিগদর্শক হকচকিয়ে বিতির হাত ধরে বলল, আরে ওকে বিধি? কিছুক্ষণ নীরব থেকে আবার বিতি বলে, আপনি কি কোনোভাবে জেলাস আমাকে নিয়ে? দিগদর্শক বিতির কথার উত্তর না দিয়ে মুচকি হেসে বলল, ইতি তোমাকে ডাকছে, যাও। ওই প্রশ্নখানা তোলা রইল। বিতিও আর কথা না বাড়িয়ে ইতির কাছে চলে গেল। এদিকে ডাক্তারের ইতিকে চরমভাবে পছন্দ হয়েছে। অ্যালবামটা বুঝতে পেরে সেখানকার সব কাজ শেষ করে চলে যায় সেখান থেকে। রাত ৮টা নাগাদ আদ্র ও অ্যালবাম এখন তাদের বাবা অর্থাৎ নাজিম তালুকদারের ঘরের সামনে দাঁড়িয়ে। সেই 5 মিনিট ধরেই দাঁড়িয়ে। অ্যালবাম ফিসফিস করে বারবার রাগ দেখিয়ে বলছে, আরে যা, তাড়াতাড়ি যা। কিন্তু আদ্র অনাব্রত তার নখ দাঁত দিয়ে কেটেই যাচ্ছে। আদ্রের সাহসে কুলাচ্ছে না যাবে কি যাবে না। এদিকে আদ্রের এমন কাণ্ডে অ্যালবাম তো রেগে মেগে আগুন, কিন্তু আদ্রের মনের অব্যক্ত ভয় কিছুতেই কাটছে না। অ্যালবামের সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল এবার। তাই আর দেরি না করে নিজেকে আদ্রের পেছনে সোজাসুজি করে নিল। পা লম্বা করে আদ্রের প্রচ্ছাপতে বরাবর ধাক্কা দিয়ে বিড়বিড় করে বলল, বাল। কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল অ্যালবামের। বলার সঙ্গে সঙ্গে যেন নিজের উপরে ক্ষোভ জমে উঠল তার। এই শব্দটা সে এত ঘৃণা করে, অথচ অজান্তেই কেন বারবার তার মুখে আসে। রাগটা এবার নিজের থেকে সরে গিয়ে স্থির হলো ইতির দিকে। মনে মনে ফুঁসে উঠল, সব দোষ যেন ওই মেয়েটার। ওর জন্যই তো আজকাল অ্যালবামের মুখে এই শব্দটা ঘুরে ফিরে আসে। ওর জন্যই নিজের ভাষা, নিজের ভাব সব কিছুই যেন কেমন বিশ্রীভাবে বদলে যাচ্ছে। আদ্র শরীরের ভারসাম্য হারিয়ে দরজা ধপাস করে খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করলো ঘরে। নাজিম তালুকদার তখন বিছানায় হেলান দিয়ে আছেন। আদ্রের এভাবে হুটহাট উপস্থিতিতে ভড়কে গিয়েছেন। আদ্র বিছানার একটু পাশেই মাথাটা নিচু করে রেখেছে। আদ্রকে ভালোভাবে পরখ করে নাজিম তালুকদার বললেন, কিছু বলবে না আদ্র বাবা? ওই একটু কথা ছিল আর কি। আমার পাশে বসো। আদ্র বিছানায় বসলো। নাজিম তালুকদার আবার বলেন, নির্দ্বিধায় বলো, কি বলবে? ওই আর কি পরে শব্দগুলো আর উচ্চারণ করতে পারল না আদ্র। গলায় এসে বারবার তা আটকে যাচ্ছে কথাগুলো। কি হলো বলো? বিয়ে? কার? না মানে আমার বন্ধুর। তোমার আলবান আর দিরশক ছাড়া তো আর কোনো বন্ধুই নেই। আসলে তো হ্যাঁ, আলবানের বিয়ে। তখনই হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করে অ্যালবাম। আদ্রের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, আর্দ্র। আদ্র আটকে উঠল। অ্যালবামের মুখ পানে তাকানোর সাহস হলো না আদ্রের। নাজিম তালুকদার কিছুটা অবাক হয়ে বলেন, দুই ভাই কি শুরু করেছো, বলবে একটু? আর্দ্র, তুই কি বলবি নাকি? না থাম বলছি। হাসফাসের বদলে স্থির শান্ত হয়ে চোখ বন্ধ করে আদ্র ঢোক গিলতে গিলতে বলতে লাগলো, বাবা, আলবানের বিয়ে দিয়ে আমার বিয়ে দাও। বলেই চোখ বন্ধ করে নিল। নাজিম তালুকদার ছেলের এমন কথা শুনে পিছেল হাসলেন। আদ্র পিটপিট করে চোখ খুলে দেখলো অ্যালবাম রাগে পায়ের জুতো খুলছে তাকে মারার জন্য। অ্যালবাম আবার গর্জে বলে, নাটক না করে তাড়াতাড়ি বলবি কি? আরে হ্যাঁ বলছি। আবার আগের নিয়ে চোখ বন্ধ করে আমতা আমতা করে অসহায় কণ্ঠে আদ্র বলতে লাগলো, বাবা, বাবার মেজো মেয়েটাকে আমার বউ বানাতে চাই। দেখো না, তাকে ছাড়া তো চলছেই না। তাই তো নির্লজ্জের মতো নিজের বিয়ের কথা নিজেই বলতে এলাম। কিছু করো।
মেজো বাবা, মেজো মায়ের সাথে কথা বলো প্লিজ বাবা। নাজিম তালুকদারের কাছে আদ্রের এই কণ্ঠস্বর এত অসহায় শোনালো যে তার মনে হলো তার ছেলে ছোটবেলার মতো তার কাছে কিছু আবদার করলো, মানে এটা তার চাই। আদ্রের এই কথায় কোনো রকমের অবাক প্রতিক্রিয়া দেখালেন না, বরং মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন, এটা বলতেই এত সংকোচ? হুম তোমার মা তো এই বিষয়ে আমাকে অনেক আগেই অবগত করেছে। হুম মা তো আগে থেকে জানে, তাই। তখনই হাতের চা নিয়ে ঘরে প্রবেশ করলেন আলিফা বেগম এবং বলতে লাগলেন, ভালোই তো, আমাকে ছাড়াই তো ভালোই শলা পরামর্শ চলছে দেখছি। তুমি তো আগে থেকে জানো সবটা। আমার বাবা এক কথা, আদ্রের বিয়ে যেদিন হবে তোর বিয়েও হবে সেদিন। মা, মনে করো আলবানের বিয়ে হয়ে গেছে। তখনই আলবামের রাগে দুটো চোখ আদ্রের পানে স্থির হয়। আদ্র ভোরকে গিয়ে আমতামতা করে বলে, না মানে হবে আর কি। আমি নিধির বাবার সাথে এ বিষয়ে কথা বলবো। আদ্র হালকা মাথা নাড়িয়ে আচ্ছা বলে তাদের মা ছেলে বাবার মধ্যে অনেক কথোপকথন হলো, অনেক হাসি ঠাট্টা হলো। কিছুক্ষণ পরে আলবাম ও আদ্র রুম ত্যাগ করে নিজ রুমের উদ্দেশ্যে যায়। নাজিম তালুকদারের দরজায় একটু কাছে দাঁড়িয়ে সব শুনল দিগদর্শক। একবার দরজার পানে তো একবার আলবাম ও আদ্রের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর আকাশের পানে তাকিয়ে তার ছেলের সহিত হাসতে লাগলো। সেই হাসিতে আড়াল হলো শত অজানা কষ্ট। সেইভাবেই হাসতে হাসতে নিজ ঘরের দিকে চলতে লাগলো দিগদর্শক। হাসতে হাসতে চোখের কোণায় পানি জমে উঠল দিগদর্শকের। হাসতে হাসতে সামনে দেখতে পেল বিথিকে, বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। হাসি মিলিয়ে গেল না দিগদর্শকের, সেভাবেই রইল, বরং বিথি দিগদর্শকের পানে চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল। দিগদর্শক নিজ হাতে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চোখের কোণে জমে থাকা পানি মুছে নিয়ে তার চোখের সামনে এনে ব্যঙ্গাত্মকভাবে ঠোঁট উল্টে নিল। তা দেখে মনে মনে দিগদর্শক আওড়ালো, টিয়ার্স আই ক্যান বেয়ার। পরক্ষণে বৃদ্ধাঙ্গুল ধারা নাক ঘষে নিল। তারপর বিধির পানে তাকিয়ে একটা ভ্রু নাচিয়ে কি চাই বোঝালো। বিধি দিগদর্শকের আরেকটু কাছে এগিয়ে আসলো। দিগদর্শক বিধিকে স্পষ্ট দেখতে পাচ্ছে না, ঘোলা লাগছে সব। শরীরটা কেমন যেন পিছিয়ে যাচ্ছে, শরীর নিতিয়ে পড়তে চাচ্ছে। তাও নিজেকে সংযত রেখে মুখে বাঁকা হাসি টেনে অপলক বিধির দিকে তাকিয়ে রইল। বিধি বলে, আপনি বড় বাবার ঘরে আড়ি পাচ্ছিলেন কেন? আমার প্রাপ্য অধিকার আমাকে দেয়া হয়নি, তাই আড়ি পাচ্ছি। আমার কথার উত্তর তো এটা না। আমি যদি বলি সেখানে উত্তর আছে। বিতি আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই দিগদর্শকের আঙ্গুল বিতির ঠোঁট স্পর্শ করে, যার দ্বারা বিতিকে চুপ থাকার আহ্বান জানায়। দিগদর্শকের শরীর এবার টলতে লাগলো, যে কোনো মুহূর্তেই পড়ে যেতে পারে। সে এই ঘোরে বিতিকে কি থেকে কি বলবে সে নিজেও জানে না। এর থেকে দুজনে চুপ থাকাই ভালো। দিগদর্শক বিতির কানে ফিসফিস করে বলে উঠল, আমি মনে হয় তোমার শরীরই ঢলে পড়ব, সামলে নিও উজ্জ্বল নারী, এতে আমার কোনো হাত নেই কিন্তু। এই বলে দিগদর্শক নিজের হাত দুখানাকে উপরে তুলে নিয়ে টলতে লাগলো। নিজেকে সংযত করে দাঁড়ানোর প্রচেষ্টা চালালো, কিন্তু বেশিক্ষণ সেভাবে নিজেকে আর রাখতে না পেরে বিতির গায়ে ঢলে পড়ল। বিতি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল কল্পনার রাজ্যে। দিগদর্শকের এমন হুটহাট অপ্রত্যাশিত ছোঁয়ায় শিহরিত হলো বারংবার। দিগদর্শকের মুখ বিধির গলায় ডুবেই গেল। বিতি একের পর এক শুকনো ঢোক গিলতে লাগলো, হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে। দিগদর্শক বিধির পিঠে হাত রাখার সাথে সাথেই চোখ বড় বড় হয়ে গেল। বিধি ভালোভাবেই বুঝতে পেল দিগদর্শকের শরীর ভীষণ পরিমাণে জ্বর এসেছে। দিগদর্শকের শরীর সেইভাবেই নেতিয়ে রইল বিধির শরীরে। বিধি গলায় খাত নামিয়ে শান্ত স্বরে বলে, স্যার আপনি ঠিক আছেন তো? দিগদর্শক তা শুনে কি বুঝলো তা বলা বাহুল্য, কিন্তু সমানে বিড়বিড় করে বলতে লাগলো, না আমি ঠিক নেই, ঠিক থাকতে দিচ্ছে না তারা। আমি জ্বালাময় দগ্ধ, কিন্তু তারা শীতলতাই বিরাজের খণ্ড। আমি তা নিতে পারছি না। আমার শান্তি চাই বিধি, শান্তি এনে দিবে?
দিগদর্শকের এই কণ্ঠস্বর বিধির কাছে খুবই করুণ ও অসহায় লাগলো। দিগদর্শকের এমন কথায় বিধির মধ্যে এক অজানা পীড়াদায়ক যন্ত্রণা হতে লাগলো। মন বলছে সবকিছু উজাড় করে হলেও দিগদর্শকের সব কষ্ট ভুলিয়ে দিতে, কিন্তু মাথা বলছে অন্য কথা। বিধি দিগদর্শককে ধরে আস্তে আস্তে তার ঘরের বিছানায় শুয়ে দিল, গায়ে কমফোর্টার জড়িয়ে দিল, কিন্তু তাও কাঁপুনি থামছে না দিগদর্শকের। কপালে হাত রাখলো বিধি। ব্যাস, অজান্তেই বিধির চোখের পানি ভর্তি হলো।